আমন্ত্রণ শিরোজ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন কাউকে, এমন একজন নারীকে আপনাদের সামনে পরিচিত করে দেওয়ার চেষ্টা করি যিনি তার কর্মগুণে নিজেকে, নিজের চারপাশকে, নিজের সমাজকে আলোকিত করেছেন এবং লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। আজকে আমাদের সঙ্গে আছেন রৌনক হাফিজ। আবার আমাদের স্বাগত আপনাকে। রৌনক হাফিজ হচ্ছেন অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তিনি সেই 2000 সাল থেকেই অটিজম নিয়ে কাজ করছেন এবং 2019 সালে এসে তার এই বসিলায়, ঢাকার বসিলায় একটি বড় একটি কমপ্লেক্স তৈরি করেছেন যেখানে অটিজমে শিকার বা অটিজম যে শিশুরা আছেন তারা 170 জন, 172টা শিফটে, আচ্ছা দুই শিফটে 170 জন এই অটিজমে আক্রান্ত যারা আছেন তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন, ক্লাস করছেন, পড়াশোনা করছেন এবং তার স্বপ্ন আরও অনেক বড়। আমরা আসলে সেই স্বপ্ন নিয়ে কথা বলবো, তার এই অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। আপনার একটু প্রথমে জানতে চাইবো যে আপনি যে অটিজম নিয়ে শুরু করলেন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন তৈরি করেন, শুরু কথা শুনতে চাই, কীভাবে এটা শুরু হলো? অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন 2004 সাল থেকে তার পদচারণা শুরু করেছে। তখন আমরা ছিলাম এক ভাড়া বাড়িতে আদাবরে, মোহাম্মদপুরের আদাবরে। সেখানে 37 জন স্টুডেন্ট নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আস্তে আস্তে আমাদের কার্যক্রমের অংশ হিসাবে এবং কাজের প্রত্যয় হিসাবে সংখ্যা কিন্তু বাড়তে থাকলো এবং আস্তে আস্তে গিয়ে 70-এ, 80-তে, 100-তে দাঁড়ালো। এভাবে আমাদের কাজ চলছিল। আপনারা এখানে যেমন কাজগুলো দেখবেন, এই ধরনের কাজগুলো। এবং আমরা আস্তে আস্তে দেখলাম বিভিন্ন মিডিয়ার আসার উপলক্ষে এবং কিছুটা আমাদের এই কথাগুলো ছড়িয়ে যাওয়ার পর আরও বাচ্চারা আসতে থাকলো, অভিভাবকরা আসতে শুরু করলো। তারা বুঝতে চেষ্টা করলো যে আসলে বাচ্চাদের যত তাড়াতাড়ি একটা প্রোগ্রামে দেওয়া যায়, শিক্ষা প্রশিক্ষণে দেওয়া যায়, এটা উন্নতি করে এবং উন্নতিগুলো দেখা যায়। তো সেই ক্ষেত্র হিসাবে আমাদের বাচ্চাগুলো বাড়তে থাকলো এবং আমরা কাজ চলছিল এবং আমরা যেটা অসুবিধা বোধ করতে থাকলাম যে আসলে মনে হয় আমাদের একটা নিজস্ব জায়গা দরকার। হ্যাঁ, কারণ ওখান থেকে আমরা গেলাম পিসি কালচারে, কারণ বাড়ি ভাড়া আর দেওয়া হলো না ওনাদের কোনো পারিবারিক কারণে বা কিছু। আবার সেখানে আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম। এইভাবে করতে করতে 10 বছর প্রায় পেরিয়ে গেল। 2008 থেকে 15 আমরা এখানকার স্বপ্ন সত্যি পরিণত হলো যখন আমাদের রানার গ্রুপ একটু জায়গা দিল 23 কাঠা বসিলাতে। তখন আমাদের স্বপ্নগুলি আরো প্রগড় হলো। এটা হচ্ছে 2012-তে আমরা জায়গা পেলাম। আমরা স্বপ্নর জাল আরো কঠিন করে বুঝতে শুরু করলাম যে কবে নাগাদ আমরা কিছু করতে পারবো। এই হিসাবে আমাদের বাচ্চাদের কারণে হোক আমরা বেশ ভাগ্যবান ছিলাম যে আমরা কাজগুলো তখন ওই সময় জোগাড় করতে পেরেছি এবং সমাজের বিভিন্ন নীতি নির্ধারণী বক্তৃতার জায়গা থেকে, CSR প্রোগ্রাম থেকে, বিশেষ করে অভিভাবকরা তারা কিন্তু আমাদের প্রচুর সাহায্য করেছে। এই স্বপ্নের জাল সত্যি পরিণত হওয়া শুরু করলো এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বসিলার এই কমপ্লেক্সটায় আমরা উঠলাম 2018 সালের 1 এপ্রিল, যেটা আমাদের স্বপ্ন। এবং আমরা এই স্বপ্নে কাজ করছি, আমাদের বাচ্চারা আসছে এবং সবচেয়ে আমাদের যে পাওয়া, আমার যেটা পাওয়া যে ওরা কিন্তু খুব আনন্দে থাকে। হ্যাঁ, ওরা ওদের মতো অনেক কিছু পেয়েছে এবং ওদের আরো কিছু দেওয়ার ইচ্ছা আছে। আমার মনে হয় আপনার সেই স্বপ্নের জগৎটাতে আমরা অবশ্যই ঘুরে দেখি, তারপর এর মাধ্যমে ওই অটিজম নিয়ে কাজ করে ইচ্ছা লাগলো কেন, বা এত বড় একটা কর্মযজ্ঞ শুরু করলেন আসলে কেন? ধন্যবাদ আসলে আমার জীবন থেকে কথাগুলো শোনার জন্য, শুনতে চাওয়ার জন্য। আমার মেয়ে এত ফুটফুটে একটি মেয়ে, সে যখন খেলতো, বেড়াতো, সব কিছু মিলে কখনোই কিছু মনে হয়নি যে আমার মেয়ের ভিতর এত বড় একটি প্রতিবন্ধকতা লুকিয়ে আছে। তার সুন্দর হাসি, তার মিষ্টি গান, তার যে গান শুনতে পেরে সে চাইতো, যে গান শুনতো সাথে সাথে গাইতে পারতো। কিন্তু আমি খেয়াল করলাম যে আসলে ও কোথায় যেন
তার কথার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়েছে, সব কথাই সে বলছে। একসময় আমি এখানে আসলে ওই ধরনের ঠিক আমার স্বস্তি মতো ডায়াগনোসিস না পেয়ে আমি একটু চলে গিয়েছিলাম বিদেশে ওকে দেখানোর জন্য, আমেরিকা। কত সালের দিকে? সেটা 1995 সাল শেষের দিকে। তো ওখানে ইউনিভার্সিটি অফ আইওয়া অ্যান্ড হসপিটালে ওর ডায়াগনোসিস হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সেখান থেকে আমাদের জীবন, আমার সব কিছু যেন আরেক মোড়ে চলে গেল যে অটিজম। আমি কষ্ট পেলাম মনে মনে যে আসলে আমি একজন শিশু বিশেষজ্ঞ হয়ে অটিজমের এই বিশাল ব্যাপ্তির কথা কিছুই জানি না, কারণ আমি পড়েছিলাম অনেক সিভিয়ার অটিজমের কথা। তো সেখান থেকে আমি কিন্তু ট্রেনিং নিলাম এবং ওনারা সাহায্য করলো যে, এবং আমি চিন্তা করলাম আমি দেশে ফিরে গিয়ে আমার মেয়ের সাথে কীভাবে কাজ করব। সেখানে তো স্কুল এখনও ওইভাবে তৈরি হয়নি, শিক্ষা প্রশিক্ষণগুলো ওই ব্যাপারগুলো কিছুই মনে হয় তখন জানা হয়নি বাংলাদেশে। তো আমি আসার পরে যখন কাজ করলাম আমার মেয়ের সাথে, তখন আরেকটি সমস্যার শুরু হলো যে আমি ভাবলাম আমি ওকে বাসায় রেখে কোথায় যাব এবং ও কোথায় যাবে, এই বাচ্চার শিক্ষাটা কোথায় হবে। রেগুলার স্কুলে সে ছিল, কিন্ডারগার্টেন স্কুলে, কিন্তু আসলে টিচাররা বলছিল যে ওর মনে হয় আরেকটু স্পেশালাইজড কিছু দরকার। সেখান থেকে আমি চিন্তা করলাম যে ওর মনে হয় একটা স্কুল দরকার, ওদের মনে হয় একটা স্কুল দরকার। কিছু প্যারেন্টের সাথে দেখা হলো এবং আমরা 2000 সালে সোয়াক শুরু করলাম এই বাচ্চাদের নিয়ে, আমার বাচ্চা সহ। এই আমার বিরাট একটা কাজের শুরু। তখন মনে হতো আমরা কয়েকটা বাচ্চা ছাড়া বোধহয় আর কোনো বাচ্চা নেই বাংলাদেশে, কিন্তু 2001-এ আমি মুন্নি শাহর সাথে একটা প্রোগ্রাম করলাম এবং উনি এটা বাংলা খবরই দিলেন এবং সেটা একটা বিরাট বিস্ফোরণ হলো বাংলাদেশে। তখন থেকে আর আমার পেছনে তাকাতে হয়নি যে বাচ্চা কোথায়, আমার বাচ্চা দরকার স্কুলে। আমার বাচ্চা কিন্তু বাড়তে থাকলো, বাচ্চারাও পরিবাররা উপকৃত হলো। সেগুলো দেখে আমার আরও কাজের উৎসাহটা বাড়লো যে আমি কীভাবে কাকে উপকার করব। এখান থেকে আমার কিন্তু এত দূর আসা, এদের সাথে কাজ করে একজন মা হিসাবে, একজন কর্মী হিসাবে, এবং যেখানে আমার মেয়েও সাহায্য পাচ্ছে, সাথে অনেক পরিবার সাহায্য পাচ্ছে, এবং আমাদের অনেক অনেক প্রোগ্রাম আপনি দেখবেন ঘুরে ফিরে। আমরা তো এখন একটা পরীক্ষা হলে আসছে, কারা পরীক্ষা দিচ্ছে? আমাদের এই শিক্ষার্থীরাই পরীক্ষা দিচ্ছে। এবং অনেক সময় মানুষের একটা ভুল ধারণা, যারা অটিজমে আক্রান্ত যে বাচ্চারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, অনেকেই ভাবেন এরা আসলে খুব বেশি দূর আগায় না। মোটামুটি তাদের একটু খাওয়া দাওয়ার প্রশিক্ষণ, বেসিক প্রশিক্ষণ দিলেই হয়। আসলে অটিজমের প্রত্যেক বৈশিষ্ট্য সম্পন্ন শিশু শিক্ষার্থীদের প্রত্যেকজনই ভিন্ন ভিন্ন, এক একজন এক এক অবস্থায়। একটা বাচ্চাকে দেখলে আপনি আরেকটা বাচ্চাকে তুলনা করতে পারবেন না। আবার এখানে আপনার বাচ্চাদের কি কি শেখাচ্ছেন? কারিকুলামটা কীরকম? কারিকুলামটা হচ্ছে একটি বাচ্চার, আমাদের স্পেশাল কারিকুলাম, আমাদের আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান, প্রত্যেকটা বাচ্চার স্বাতন্ত্রিক একটি প্রোগ্রাম হয় এবং 1 বছরের জন্য। সেটা হচ্ছে যে আসলে এই বাচ্চাদের যে বিশেষ শিক্ষাগুলো, এই অটিজম সহ আদার ডিসেবিলিটি, সেটা হচ্ছে আপনার সার্বজনীন একটা বিশাল এরিয়া ধরে। আমরা শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম আমরা মনে করি যে ঠিক সে লেখাপড়ায় কী করবে, কোন সাবজেক্টে কত পেলো, তার কি হবে, কতটুকু আরও অগ্রসর হবে। কিন্তু এই বাচ্চাদের কারিকুলাম জীবনব্যাপী, সব কিছু, শুধু পড়াশোনা নয়। সে যোগাযোগ কেমন করছে, তার নিজের কাজ পারে কেমন, সে সামাজিকতায় কেমন, তার আচার ব্যবহারগুলো কেমন, সে খেলায় কেমন, সব কিছু মিলে কারিকুলাম হয়। এবং এই কারিকুলামের উপর ভিত্তি করে বাচ্চাদের কিন্তু কাজগুলো হচ্ছে, যেখানে তার লেখাপড়া, তার সামাজিকতা, তার খাওয়া দাওয়া, তার নিজের কাজ করা, সারাদিনের সব কিছু আসে, সে কতটুকু শিখবে। এবং এই শেখার ব্যাপারগুলি, কৌশলগুলো কিন্তু এই আসল স্পেশাল কৌশল, যেটা যেই কৌশল করে তাদের শেখানো হয়। সেখানে কিছু শিক্ষা কার্যক্রম থাকে, সেখানে শিক্ষা উপকরণ থাকে, সেখানে পরিবেশ থাকে, সেখানে থেরাপিস্ট থাকে, টিচার থাকে, আমরাও থাকি, এবং বাচ্চারা উন্নতি হতে থাকে তাদের। এবং সকলের উন্নতির দৌড়টা একরকম নয়, এটাও ভাবতে হয়, প্রতিটা বাচ্চা ভিন্ন ভিন্ন। 12 বছর, এবং তাতে হয় কি যে আমরা দেখেছি 3টা ভাগ হয়। কিছু বাচ্চা রেগুলার স্কুলে চলে যায়, তারা উন্নতি করে ধর করে ওই শিক্ষাটুকু। কিছু বাচ্চা আপনার বেশ ভালো করে, যে তারা আরও ভালো করবে, তারা ভালোর দিকে যাচ্ছে,
কিছু বাচ্চার বেশ একটু সময় লাগে, সাপোর্ট লাগে অনেক বেশি, এবং 12 বছরের উপরে যে বাচ্চারা, তাদের জন্য আমরা যারা থেকে গেল তাদের জন্য কিন্তু ভকেশনাল কারিকুলাম আছে। যে কারিকুলাম যে এরিয়াতে আমরা যেখানে বসে আছি সেখানে তাদের কুটির শিল্প, তাদের সেলাই, টাইডাই, তাদের কম্পিউটার ক্লাসেস, তাদের ছবি আঁকা, তাদের রান্না বান্না করা, সবগুলো রয়েছে অন্তর্ভুক্ত। আপনি যে কার্যক্রমগুলো দেখছেন, আমাদের এই রুমটা হচ্ছে প্রোডাকশন হল। এখানে আপনি দেখবেন কোনো বাচ্চার সাহায্য নাই, সবাই একা একা করতে পারার অ্যাবিলিটি তারা ডেভেলপ করেছে, নিজেরা পারে, সামর্থ্য হয়েছে, এবং এটা একদিনে আসেনি। এবং এগুলো সবগুলো আমরা কিন্তু বিক্রয় করার যে ব্যাপারটা, এবং সেটাও সাথে আমরা কাজে নিয়েছি যে একটা চিন্তা মাথায় রেখে যে ওরা তাদের একটা বয়সে অর্জন করার কতটুকু ক্ষমতা অর্জন করবে, এবং এটা কিন্তু পাশাপাশি চলে। এখন যে প্রশ্নটা করবো এটা মনে হয় অনেকবারই আপনি শুনতে হয়, সেটা হচ্ছে যে আপনি এত কাজ করছেন, এত একটা স্কুল দিয়েছেন, যদি আমি স্কুলই বলি, স্কুল দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন, মানে এই বাচ্চাদেরগুলোকে আপনি আসলে কোথায় দেখতে চান, বা সমাজে যারা আপনার স্কুলে হয়তো আসে নাই বা ফাউন্ডেশনে আসে নাই, এই অটিজম যারা আক্রান্ত, তাদের আসলে আপনি কোথায় দেখতে চান? আসলে আমরা দেখতে চাই সুদূর তাদের উন্নতি শিখরে, এবং আমরা যাই, আশা করি আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সবসময় জানতে চাই সে যেন তার একটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। সেই শিখরে পৌঁছানোর জন্য কিন্তু আমরা আসলে প্র্যাকটিক্যাল অনেক কাজ করি। সেটা হলো যে এই বাচ্চাটাকে বুঝে নেওয়া, তার সাথে মেশা, সে কি করতে পারে সেটাকে প্রাধান্য দেওয়া, কি পারে না সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। এবং এই কি পারছে, কাজ করতে করতে দেখা যায় অনেক বাচ্চা অনেক এগিয়ে যায়, অনেক বাচ্চা আগানোতে একটু সাহায্য করলে আরও এগিয়ে যায়। সবগুলো নিয়ে আমাদের কিন্তু আগানো। সেই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের কাছে বলা যে আমরা যেন কেউ হতাশ না হই, কারণ আসলে সব মানুষের মধ্যে একটা সম্মোহনী শক্তি একটা রয়েছে, যেটা আসলে তাকে তাড়িত করে সামনে আগানোর জন্য। আপনার এই গল্পটা আরো শুনবো এবং আপনার পথ চলার গল্পটা আরো শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, শিরোজে এবার ছোট্ট একটা বিরতির পর আর ফিরে আসছি। বিরতির পর আবারও আমন্ত্রণ শিরোজ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন রৌনক হাফিজ, তিনি অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার সঙ্গে কথা বলছিলাম এবং তার যে অটিজম নিয়ে তার যে বিশাল কর্মযজ্ঞ, এই শিশুদের নিয়ে তার যে বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞর গল্পটা শুনছিলাম, পথ চলার গল্পটা শুনছিলাম। আপা, আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত বিরতির পর। আচ্ছা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের মাঝখানে মিতি আছে। মিতি হচ্ছে আপার সন্তান, এবং আমরা শুরুতেই শুনছিলাম আপা বলছিলেন যে এই মিতির জন্যই কিন্তু আপার এই এত বড় এই অটিজম নিয়ে তার যে এখন যে নতুন করে ভাবনা, নতুন করে পথ চলা এবং কিছু করার যে ইচ্ছা, সেটি সৃষ্টি হয়েছে। আপনাকে যে এখন প্রশ্ন করবো যে মিতির জন্য, কিংবা মিতির মতো আরও যারা আছে যাদের নিয়ে আপনি কাজ করছেন, যাদের আপনি ভালো করার স্বপ্ন দেখছেন, এদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? কি পরিকল্পনা করেছেন এদের? আমরা প্রতিদিনই স্বপ্ন দেখি, আর আমার মিতিকে নিয়ে আমার কাজের শুরু, আমার জীবনের অনেক কিছু পাল্টে যাওয়া। কিন্তু আমি দেখেছি যে আসলে আমি ঠিক কাজটিই করেছি। আমার এই জীবন কিন্তু অনেক আনন্দের, অনেক তৃপ্তির, কারণ আমার এখন হাজার হাজার মিতি, আমার অনেক বাচ্চা দেখি, অনেক বাচ্চাদের সাথে আমি মনে করি মিতি মিশে আছে। কাজেই আমার বাচ্চা কিন্তু সবসময় অনেক বেশি কাজ করেছে, অনেক বেশি সে এগিয়ে গেছে, অনেক চরম সফলতার শিখরে তা না, কিন্তু যেই বাচ্চা যখনই পাচ্ছে চরম শিখরে, তখন তার মাঝে আমি মিতিকে দেখতে পাই। এটা আমার বিশাল মনে করি যে একটা তৃপ্ততা। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা ওদের নিয়ে, যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরা চলতে শিখুক, অন্তত আমাদের অবর্তমানে তাদের যেন কেউ হেলা না করে, এবং তারা তাদের মতো করে কিছু যদি কর্মসংস্থানের মতো জায়গা করে দিয়ে যেতে পারি আমরা, আরও যারা অভিভাবক, আরও সবাই আমরা যারা কাজ করছি একত্রে,
তাহলে কিন্তু আমার সেই কাজের মূল্যায়ন হবে। এবং আমি আশা করি যে, মনে করি সব সময় আমি যেন আরও রাখার জন্য আপনি তো 2017 সালে 17 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আপনি সম্মাননা নিয়েছেন। এখন আমি যদি বলি যে এই অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কত বড় দেখতে চান, ভবিষ্যতের কি কি যোগ হবে আসলে এখানে? আমি যেমন কিছুক্ষণ আগে বলেছিলাম যে আসলে আমাদের চাওয়াগুলি ক্ষুদ্র ক্ষুদ্র, আমাদের খুব সামনে যে পরিকল্পনাটা দাঁড়িয়ে আছে বা ভবিষ্যৎ, যে আমাদের যে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তারা তাদের উপযুক্ত ভাবে যদি তাদের চাকরির সুযোগগুলো হয়, তারা যত স্বাধীনভাবে যাতে থাকতে পারে, এবং আমরা যেন এমন কিছু করতে পারি সরকারি বেসরকারিভাবে যে তাদের অভিভাবকদের অবর্তমানে তাদের আসলে থাকার ব্যবস্থাটা, তাদের ঠিক থাকার ব্যবস্থা ছাড়াও তাদের নিরাপত্তা বিষয়টা আমরা যদি নিশ্চিত করতে পারি সবাই মিলে, সেখানে সরকার বেসরকারি সবার প্রতিষ্ঠান মিলে, সেটাই হবে আমাদের পরম পাওয়া। এবং আমাদের যে কাজগুলো শেষ হয়নি এখনও, যে আমাদের হোস্টেল তৈরি করা, বাচ্চাদের ক্রীড়াক্ষেত্রে একটা বিশাল সুইমিং পুল আমাদের তৈরি করার কথা, এটা অর্ধসমাপ্ত, এবং আরেকটি বড় তাদের মাল্টিপারপাস হল রয়েছে, সেখানে বিভিন্ন খেলার সামগ্রী আরও বেশি থাকবে, এবং এই বাচ্চারা আরও বেশি করে সাধারণ স্কুলে যাবে। আমাদের এটা একটা বিরাট পরিকল্পনা। আচ্ছা, স্কুলের কথা যদি বলি, ঢাকা শহরে করে রাজধানীতে বলি, প্রচুর এই অটিজম বাচ্চাদের জন্য, শিশুদের জন্য প্রচুর স্কুল আছে। ঢাকার বাইরের চিত্রটা কিন্তু আবার এরকম নয়, নাই, অনেক স্বীকার করি। হ্যাঁ, তো এটার জন্য আসলে ঢাকার বাইরেও এই আপনাদের এই সুবিধাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য মানে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, কিংবা কারোর সাথে কোনো আলোচনা হচ্ছে? জি জি, আসলে আমরা এখানে কিছুটা অবশ্যই দোষ স্বীকার করছি যে আমরা আসলে যে প্রোগ্রামগুলো করছি সব ঢাকা বেস। তবে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পাশাপাশি যে কাজটি শুরু থেকে করছে, আমাদের একটা প্যাকেজ প্রোগ্রাম আছে, আপনি দোতলা গেলে বোঝেন, আমাদের একটা ক্লিনিক আছে, যে আমাদের হলো যে আমাদের বাচ্চারা কেউ যেন খালি হাতে ফিরে না যায়, যে হয় তারা সিট পাচ্ছে, তারা ভর্তি হচ্ছে, তাদের আমরা কোনো রেফার করলাম আরেকটা স্কুলে, আর ঢাকার বাড়ি থেকে যারা আসে তাদের জন্য কিন্তু আমাদের অনেক চিন্তা, এবং আমাদের তাদের যে কাছাকাছি কোনো স্কুলে যেতে, সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক, এবং কিছু প্রোগ্রাম আমরা দিয়ে দেই যেতে বাসায় বাচ্চাটার সঙ্গে কী করবে, এবং এটা কিন্তু ফলো আপ চলতে থাকে সবসময়, তারা 2-3 মাস পরে আসে। তবে স্কুলের পরিপূরক আর কিছু নেই, যেটা আমি আমার জীবনে ভালো ফিল করেছি, এবং যেখান থেকে আমার এই উৎপত্তিটা, এবং আমি প্রত্যেকটা বাচ্চার জন্য চাই যে প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাক, তার শিক্ষাঙ্গনে ফিরে যাক। সেখানে সরকারিভাবে প্রত্যেকের দায়িত্ব আমরা যদি পারি আমরা ঢাকার বাইরে করি, তবে আমি সরকারের কাছে চাইব যে সরকার আরও বেশি করে দ্রুত পদক্ষেপ নিক, কারণ হাজার হাজার বাচ্চা যারা স্কুলে যায় না, যারা অটিজমে আক্রান্ত, তারা বাসায় থাকে এবং অনেক অপরিকল্পিতভাবে তারা তাদের দিন যাপন করছে। আপনাদের স্কুলে কখন ভর্তি হচ্ছে, বা স্কুলে ভর্তি হওয়ার প্রসেসটা কীরকম? আমাদের বাচ্চা হচ্ছে যে আমরা 3.5 থেকে 3 থেকে 15 এর বেশি এই বয়সী বাচ্চাদের নেই, এবং প্রত্যেকটা বাচ্চার বয়স অনুযায়ী আমাদের ক্লাসরুমের পরিকল্পনাগুলো, তাদের শিক্ষাক্রম থাকে, এবং আমাদের বাচ্চা আসে কিছু যারা ডায়াগনোসিস হয়ে আসে বিভিন্ন হসপিটাল থেকে ডাক্তারদেরকে রেফারেল হিসাবে, কিছু আমরা ডায়াগনোসিস করি, আর কিছু তারা বিভিন্ন জায়গা থেকে হয়তো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে ফল পাচ্ছে না বলে এখানে আসে। 3 ধরনের বাচ্চা। কোন মাসে ভর্তি নেন আপনারা? আমরা সাধারণত আমাদের জানুয়ারিটা সেশন, জানুয়ারি ডিসেম্বর, কিন্তু আমাদের আসলে কোনো সময় যদি সিট খালি থাকে তাহলে অবশ্যই আমরা ওই বয়স উপযোগী কোনো বাচ্চা আসে তাদের দিই আমরা। আচ্ছা, মানে খরচটা কীরকম এখানে? এখানে খরচটা কিন্তু একটা খুব অতি সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল, কিন্তু আমি মনে করি যে আসলে যদি 2:1 কাজ করতে যাই এবং এমনভাবে সূক্ষ্মভাবে কাজ করতে গেলে একটু খরচ হয়। তবে আমাদের যেটা সুবিধা আমরা করেছি সেটা হচ্ছে আমরা অনেকেই আমরা স্কলারশিপ দিচ্ছি, তাদের সাহায্য করছি, আর আমাদের একটা শনিবার প্রোগ্রাম রয়েছে, স্যাটারডে ক্লিনিক, সেখানে আমাদের কিন্তু অনেক বাচ্চা আসে যাদের পুরো দিনের প্রোগ্রামটাই একেবারেই
কোনো মানে তাদের কোনো ধরনের পেমেন্ট করতে হয় না, তারা ফ্রি সার্ভিসটা পায়। তো এখানে আমরা অনেক বাচ্চা লাভবান। যখন বাচ্চারা কি বলবো শরীরচর্চা করছিল তখন আপনার মুখে কি বলবো একদম অন্য ধরনের একটা গ্লো চলে এসেছিল আপনার মুখে। তা আমি একটু জানতে চাইবো যে আপনি শুধু এই অটিজম নিয়ে কাজ করবেন দেখে বা এই বাচ্চাদের জন্য কাজ করবেন দেখে আপনি আপনার চাকরি ছেড়ে দিয়েছিলেন, আপনি যখন সহকারী অধ্যাপক ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের। তো এতদিন পরে এসে 2019 সালে যদি এসে জিজ্ঞেস করি আমি যে আপনার সেই চাকরি ছেড়ে সেই সিদ্ধান্তের নিয়ে কোনো খেদ আছে কিনা বা সেটা নিয়ে কোনো কতটা কি বলবো যে এখন কতটা সফল মনে হয় আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য? প্রথম কথা যে উত্তর বলছে যে আসলে আমার ওই সময়ের ওই সিদ্ধান্তটা সঠিক ছিল, যার জন্য আমি আসলে ঠিক সময় ঠিক কাজটি করতে পেরেছি বলে মনে করি। আমার কোনো খেদ নেই, কোনো দুঃখ নেই। আমার মনে হয় যে আসলে এই পর্যন্ত অনেকেই আসতে পারে না, সেই ক্ষেত্রে আমি অনেক সফল মনে করি আমাদের বাচ্চাদের দেখে যে কাজগুলো আমি করতে পারছি, চেষ্টা করছি এবং হচ্ছে। এটা কিন্তু আমার কোনো খেদ নেই যে আমি ছিলাম। আমি মনে আমি আরও মহৎ একটা জায়গায় আছি যেখানে আসলে সবাই কিন্তু আসতে পারার মনোভাব তৈরি করতে পারে না। আচ্ছা, সেক্ষেত্রে আমার কোনো কষ্ট নেই। এখানে তো প্রায় 66 জন শিক্ষক আছেন। জি জি। এদের প্রশিক্ষণটা কিভাবে হয়? এদের প্রশিক্ষণ আসলে আমি তো একজন প্রশিক্ষকও মূলত, যে যাচ্ছে এই অটিজম বিষয়ে বাচ্চাদের বিভিন্নভাবে কোন ক্ষেত্রে কি করা যায়, কি করতে হয়, এরা প্রশিক্ষণ পায় রেগুলারলি। আর যারা আসলে এবং শিক্ষকরা আরও বিভিন্ন প্রশিক্ষণও তাদের পাঠায়, দেশি বিদেশি, এবং অনেকে আমাদের শিক্ষকরা বাইরেও গিয়েছে প্রশিক্ষণের জন্য। সব মিলে আমাদের প্রশিক্ষণগুলো কিন্তু আপডেট থাকে, কি হচ্ছে, কি চলছে, কি তৈরি হলো, কি আরও অ্যাড হলো, সবগুলোতে কিন্তু আমরা আপডেট। সেক্ষেত্রেও আমরা মনে করি সফল অনেকখানি। গান সম্ভব মনে হয়। আচ্ছা, এখানে যে আপনারা দেখলেন আজকে যে বাচ্চারা করছিল আমাদের প্রস্তুতি কিন্তু আমাদের স্পোর্টসের জন্য, সেখানে আমার একটা যুক্তি আমার মনে একটা কাজ করে যে জিনিসটা, সেটা হচ্ছে সব বাচ্চার মতো ওরাও সুযোগ পাক, কারণ এই খেলাধুলাও তাদের একটা অধিকার। সেই ব্যাপারে আমাদের কিছুটা উদ্যোগিতা। খাঁচার ভিতরতে পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতরতে পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেনে আসে যা।
পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ, খুব সুন্দর। হাত মিলাও, হাত মিলাও, হাত মিলাও। থ্যাংক ইউ। আচ্ছা আপা, এই যে চমৎকার গান শুনছিলাম, এই যেমন আজকে সারাদিনে তোদের নানা ধরনের প্রতিভা দেখলাম, তারপরেও কিন্তু এই অটিজম নিয়ে এবং বাচ্চাগুলোকে নিয়ে অনেক ধরনের কি বলবো যে শঙ্কা, অনেক ধরনের ভুল ধারণা মানুষের মধ্যে থাকে, তাই না? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা এই ধরনের ভুল ধারণা নিয়ে থাকে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আশা করি যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন তাদের অনেক ভুল ধারণা সংক্রমণ শেষ হয়ে যাবে, এবং আমি নিশ্চিন্ত যে অনেকের বাচ্চাই তারা এই ধরনের প্রতিভা নিয়ে ঘরে পড়ে আছে। আপনারা বের হন, আপনার বাচ্চাকে উজ্জ্বল আলো দেখানোর চেষ্টা করেন, আপনি এই ধরনের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করবেন, এবং এই বাচ্চাদের এই যে গানের প্রতিভা, তাদের ছবি আঁকার প্রতিভা, এদের কিন্তু প্রতি 20-30 জনে একজনের হয়, অসম্ভব। আমরা কেন এই প্রতিভাগুলোকে কাজে লাগাচ্ছি না? এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের আরও এগিয়ে আসার জন্য আমি বলব। এবং আপনার যেই শুভকামনা করছি, আপনার যে পত্র শুরু হয়েছে, আপনার প্রত্যাশা করবো যে আপনি স্বপ্ন দেখে এত বড় একটা কর্মযোগ্য শুরু করেছেন, আপনি সেই স্বপ্নটাকে ছুঁতে পারবেন, এবং খুব শীঘ্রই হয়তো আপনার সফলতার দিকে আরেকবার আপনার কাছে আসবো যে আপনার সফলতার গল্প। ইনশাআল্লাহ আমরা তাই চাই, কারণ আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা এই বাচ্চাদের নিয়ে আগাচ্ছি, তাদের কথাগুলো জানাতে পারছি। এটার আসলে কোনো পরিপূরক নেই। আসলে সারাদিন সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার সারাদিন আমাদের সাথে আছেন, বাচ্চাগুলোর পাশে আসেন, পরম ধৈর্য সহকারে প্রত্যেকটা জিনিস আপনারা ধরতে পারছেন, এবং এটা ছড়িয়ে যাক সারা বাংলাদেশে। আপনাদের জন্য আমাদেরও শুভকামনা রইল সব বাচ্চা। ধন্যবাদ। দর্শক, আজকের মতো শিরোজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন। আপা, শেষ করার আগে আপনার সঙ্গে এবং আপনার বাচ্চাদের সঙ্গে আমরা একটা সেলফি তুলবো সবার সাথে।